আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফাহাদ স্যার অনলাইন একাডেমি থেকে সকলকে স্বাগতম। আজকে আমরা সেন্টেন্স সম্পর্কে জানব। আমরা সবাই জানি পাশাপাশি কয়েকটি শব্দ বা ওয়ার্ড অর্থপূর্ণভাবে এবং গ্রামার অনুযায়ী বসে একটি সেন্টেন্স তৈরি করে, তাই না? তাহলে বন্ধুরা আসো আমরা পাশাপাশি কয়েকটি ওয়ার্ড অর্থপূর্ণভাবে বসাই এবং একটি সেন্টেন্স তৈরি করি। আই ইট রাইস, এটা কি সেন্টেন্স? হ্যাঁ, এটা একটা সেন্টেন্স। কেননা এখানে তিনটা ওয়ার্ড পাশাপাশি বসছে এবং তারা অর্থপূর্ণভাবে পাশাপাশি বসছে। এবং আমরা জানি কি সেন্টেন্সে কি কি থাকে? সাবজেক্ট থাকে, ভার্ব থাকে এবং অবজেক্ট থাকে। আমরা এটা জানি, তাই না? তাহলে আমরা এটা জানতে পারলাম এই উদাহরণ থেকে সেন্টেন্সের মধ্যে কি কি থাকে? সাবজেক্ট থাকে, ভার্ব থাকে এবং অবজেক্ট থাকে। এখন আমি যদি প্রশ্ন করি, এমন কি কোনো সেন্টেন্স রয়েছে যেখানে সাবজেক্ট নেই, শুধু ভার্ব বা অবজেক্ট রয়েছে? বা এমন কি কোনো সেন্টেন্স রয়েছে যেখানে ভার্ব রয়েছে, অবজেক্ট নেই? এরকম কি কোনো সেন্টেন্স আছে? বা এমন কোন সেন্টেন্স যেখানে শুধুমাত্র ভার্বই রয়েছে, সাবজেক্টও নেই, অবজেক্টও নেই? এরকম কি কোনো সেন্টেন্স হয় বা আছে? হ্যাঁ, অবশ্যই আছে। ঠিক আমরা সেই বিষয়টাই জানবো, সেটা আমরা উদাহরণের মাধ্যমে দেখি। এই সেন্টেন্সটাকে আমরা কি করব? 1 নম্বর দিয়ে লিখে রাখবো। এবার আমরা 2 নম্বর একটা সেন্টেন্স লিখি। আমরা ঠিক এই সেন্টেন্সটাই লিখি, জাস্ট আমরা কি করব? অবজেক্টটাকে লিখবো না, জাস্ট কি লিখবো? আই ইট। এটা কি বন্ধুরা আমরা সেন্টেন্স বলতে পারি? হ্যাঁ, এটা আমরা সেন্টেন্স বলতে পারি। কেননা এই সেন্টেন্সটাতে কি নেই? অবজেক্ট নেই, তারপরেও এটা সেন্টেন্স। এটা গ্রামার অনুযায়ী বসেছে, অর্থপূর্ণভাবে বসেছে। তাহলে এটাকে আমরা কি বলতে পারি? সেন্টেন্স বলতে পারি। আচ্ছা, 3 নম্বরে আমরা লিখি ইট রাইস। এখানে কি হয়েছে? এখানে প্রথমে ভার্ব বসেছে, তারপর অবজেক্ট বসেছে, সাবজেক্ট নেই, তাই না? তাহলে এটা কি আমরা সেন্টেন্স বলতে পারি? হ্যাঁ বন্ধুরা, এটা আমরা সেন্টেন্স বলতে পারি। যদিও সাবজেক্ট নেই, কিন্তু তারপরও আমরা এটাকে সেন্টেন্স বলতে পারি। কেননা এখানে এই সেন্টেন্সটা কি করেছে? আদেশ করা হচ্ছে, ইট রাইস, ভাত খাও। এখানে সাবজেক্ট ইউ রয়েছে, যেটা রয়েছে সাইলেন্ট, তাই না? তাহলে এটাও আমরা কি বলতে পারি? সেন্টেন্স বলতে পারি। আচ্ছা, আমরা 4 নম্বর আরেকটা সেন্টেন্স লিখি, শুধু লিখি ইট। আচ্ছা, আমরা শুধু ইট লিখলাম। ইট কি? খাওয়া, তাই না? এই ইট একটা ওয়ার্ড, জাস্ট একা বসছে, যার প্রথমে সাবজেক্ট নেই, ইটের পরে অবজেক্ট নেই। তাহলে এটা কি আমরা সেন্টেন্স বলতে পারি? আমরা কি একটা ওয়ার্ড দিয়ে সেন্টেন্স তৈরি করতে পারি? হ্যাঁ বন্ধুরা, আমরা একটা ওয়ার্ড দিয়ে সেন্টেন্স তৈরি করতে পারি। এখানে কি হয়েছে? এখানে ইটের পূর্বে সাবজেক্ট ইউ সাইলেন্ট রয়েছে, ইউ ইট, তুমি খাও। এখানে কি করা হচ্ছে? আদেশ করা হচ্ছে। তাহলেও আমরা এটাকে কি বলতে পারি? সেন্টেন্স বলতে পারি। আচ্ছা, আমরা 5 নম্বর সেন্টেন্সটাতে যদি লিখি আই রাইস ইট। আমরা কি এটাকে সেন্টেন্স বলতে পারবো? এখানে সাবজেক্ট আছে, অবজেক্ট আছে, ভার্ব আছে, কিন্তু সেন্টেন্স বলতে পারবো না। কেননা এইখানে 3টা ওয়ার্ড অর্থপূর্ণভাবে বসেনি। তাহলে এটা কি
নট সেন্টেন্স, নট সেন্টেন্স। বন্ধুরা, আমরা এই আলোচনার মাধ্যমে কি জানতে পারলাম? আমাদের এখানে শেখার বিষয়টা কি? আমরা প্রথমে তো সবাই এই বিষয়টা জানতে পেরেছি যে পাশাপাশি কয়েকটি শব্দ বা ওয়ার্ড অর্থপূর্ণভাবে বসে একটা সেন্টেন্স তৈরি করে, এটা তো আমরা সবাই জানি। কিন্তু আজকে আমরা নতুন কিছু বিষয় জানতে পারলাম যে সেন্টেন্সে, এর আগে বলে রাখি, সেন্টেন্সে আমাদের কি কি রয়েছে? সাবজেক্ট রয়েছে, ভার্ব রয়েছে এবং অবজেক্ট রয়েছে, তাই না? সাবজেক্ট আই, এখানে উদাহরণস্বরূপ ভার্ব ইট এবং অবজেক্ট রাইস। তাহলে এটা আমরা জানি সেন্টেন্সের সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট প্রয়োজন। কিন্তু প্রত্যেকটা সেন্টেন্সে কি সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট প্রয়োজন? আমাদের কি সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট তিনটেই লাগবে সেন্টেন্স তৈরি করার জন্য? এদের মধ্যে কোনো একটা যদি মিসিং থাকে তাহলে কি আমাদের সেন্টেন্স হবে না? আসলে আমরা এতক্ষণ এই উদাহরণটার মাধ্যমেই আমরা এই বিষয়টাই জানতে পারবো যে আসলে সেন্টেন্স তৈরি করার জন্য মূলত কি সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, সাবজেক্ট না ভার্ব না অবজেক্ট। প্রথমটাতে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট রয়েছে। আচ্ছা, এখানে আমরা দেখতে পারলাম প্রথমটাতে। দ্বিতীয়টাতে কি রয়েছে? সাবজেক্ট রয়েছে এবং ভার্ব রয়েছে, তারপরেও কিন্তু এটা সেন্টেন্স, তাই না? দ্বিতীয় নম্বরটা কি রয়েছে? ভার্ব রয়েছে এবং অবজেক্ট রয়েছে, তারপরেও এটা কি সেন্টেন্স। চতুর্থ নম্বরে কি রয়েছে? শুধুমাত্র ভার্ব রয়েছে, তারপরেও সেন্টেন্স। ফিফথ নম্বরে সাবজেক্ট রয়েছে, মাঝে অবজেক্ট এবং সবশেষে ভার্ব, কিন্তু এটা সেন্টেন্স না। আমরা এই থেকে আমরা কি জানতে পারলাম? একটা আমরা কমন কিছু একটা ধরে নিই, এখানে প্রত্যেকটা সেন্টেন্সে কি কমন রয়েছে, শুধুমাত্র 5 নম্বরটা বাদ দিই, কেননা 5 নম্বর সেন্টেন্সটা কোনো সেন্টেন্সের মধ্যে পড়ে না। তাহলে আমরা 1 থেকে 4 পর্যন্ত আমরা একটু যদি লক্ষ্য করি তাহলে আমাদের প্রত্যেকটা সেন্টেন্সে একটা কমন ওয়ার্ড রয়েছে, সেটা কি? ইট, ইট, ইট অ্যান্ড ইট। প্রথম সেন্টেন্সে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট রয়েছে, মানলাম। সেকেন্ড সেন্টেন্সে সাবজেক্ট রয়েছে এবং ভার্ব রয়েছে, অবজেক্ট নেই, ওকে মানলাম। তৃতীয় নম্বর সেন্টেন্সে ভার্ব রয়েছে এবং অবজেক্ট রয়েছে, মানলাম, সাবজেক্ট নেই। চতুর্থ নম্বর সেন্টেন্সে সাবজেক্টও নেই আবার অবজেক্টও নেই, শুধুমাত্র ভার্ব রয়েছে। তাহলে বন্ধুরা একটা জিনিস লক্ষ্য করে রাখো, 1 থেকে 4 পর্যন্ত যে সেন্টেন্স আমরা 4টা লিখছি সেখানে প্রত্যেকটাতেই ভার্ব উপস্থিত এবং অনেক সেন্টেন্সে হয় সাবজেক্ট নেই অথবা অবজেক্ট নেই। তাহলে এখান থেকে আমরা কি জানতে পারলাম? আমরা জানতে পারলাম যে আসলে সেন্টেন্সের প্রাণ যদি আমরা বলে থাকি যে কোনটা সেন্টেন্সের প্রাণ বা কোন ধরনের কোন পার্টস অফ স্পিচটা সেন্টেন্সের প্রাণ, তাহলে আমরা এই উদাহরণ থেকে সহজেই বলতে পারবো যে ভার্ব হচ্ছে সেন্টেন্সের প্রাণ। কেননা কোন সেন্টেন্সে যদি ভার্ব না থাকে তাহলে সেখানে কি হবে না? কোন সেন্টেন্সেই তৈরি হবে না, তাই না? এখানে আমরা সহজভাবে এই উদাহরণ থেকেই এই বিষয়টা জানতে পারলাম। তাহলে বন্ধুরা, এখন থেকে আমরা এই বিষয়টা লক্ষ্য রাখবো যে আসলে কোনো একটা সেন্টেন্স সেখানে যদি সাবজেক্ট না থাকে বা অবজেক্ট না থাকে কিন্তু ভার্ব রয়েছে, তাহলে আমরা সেটাকে একটা সেন্টেন্স হিসেবে ধরে নিতে পারি, বা সাবজেক্ট রয়েছে, ভার্ব রয়েছে, অবজেক্ট নেই, তবু সেন্টেন্স হিসেবে ধরে নিতে পারি। কিন্তু কোথাও যদি দেখা যায় কি রয়েছে? ভার্বই নেই, অনেক ওয়ার্ড রয়েছে কিন্তু ভার্ব নেই, তাহলে এটা কিন্তু সেন্টেন্স হবে না। তাহলে আমরা আজকে এটুকুই শিখবো, বাকি আমাদের পরবর্তী ক্লাসে জানানো হবে। এ পর্যন্ত আমাদের সাথে থাকুন। খোদা হাফেজ।